পার্লামেন্টে হাতাহাতি মারামারিতে জড়ালেন দর্শক। সংসদের ভিতরে ভয়াবহ পরিস্থিতি। এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত বিএনপির মুখোমুখি। আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এদিকে আজকের সংসদে ধ্বংসলীলা তৈরি করে জামাত এবং বিএনপির সংঘর্ষে হান্নান মাসুদ এবং নাহিদ ইসলাম নতুন রহস্য উন্মোচন করে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে ধ্বংসলীলা। জাতীয় সংসদে নাহিদ ইসলামের প্রতিবাদী সেরা। আমি ইমপ্রেসড। আপত্তিকর, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্য দিয়েছেন। শুধু তার প্রতিবাদই নয়, নানান সময় সংসদে নাহিদ ইসলামের যে বক্তব্য, তার যে প্রতিবাদ, তার যে ভূমিকা, রিয়েলি ইমপ্রেসিভ, অসাধারণ। এই নাহিদ ইসলাম আমি দেখতে পাচ্ছি যদি জামাত পাশে থাকে, জামাত পাশে না থাকলে পারবেন না। অবৈধ একটা কাজ জাতীয় সংসদে আমাদের কাছে কাগজ প্লেস করেছে কে? যারা প্লেস করেছে তাহলে তাদেরকে তো আগে আইনের আওতায় নিয়ে আসা উচিত। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতটা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো কোনো সাংবাদিক হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। একদিকে আজকের সংসদে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তুলপার পরিস্থিতি হয়, অন্যদিকে আজকের সংসদে বিএনপি এবং জামাতের মধ্যে নতুন একটা ঝামেলা তৈরি হয় এবং এই ঝামেলার মধ্যে অসংখ্য ঘটনা ঘটে সংসদের ভিতরেই। দর্শক শ্রোতা, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রুমিন ফারহানা থেকে শুরু করে নাহিদ ইসলাম আরো অসংখ্য এমপিরা সরকার বিরোধী বক্তব্য দেয় সংসদে এবং এদের খারাপ অবস্থা হয়। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়েন এবং সংসদের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে এবং এই এমপিদের বক্তব্যে অনেক রহস্য যে ফুটে ওঠে, সবকিছু এক এক করে উন্মোচন করবো এই একটি ভিডিওর মাধ্যমে। জাতীয় সংসদে নাহিদ ইসলামের প্রতিবাদী সেরা। আমি ইমপ্রেসড। শুধু মনিরুল হক চৌধুরী যে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধান, পর্দার বিরুদ্ধে, নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে যে আপত্তিকর, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্য দিয়েছেন, শুধু তার প্রতিবাদই নয়, নানান সময় সংসদে নাহিদ ইসলামের যে বক্তব্য, তার যে প্রতিবাদ, তার যে ভূমিকা, রিয়েলি ইমপ্রেসিভ, অসাধারণ। এই নাহিদ ইসলাম আমি দেখতে পাচ্ছি যদি জামাত পাশে থাকে, জামাত পাশে না থাকলে পারবেন না। কন্ডিশন হচ্ছে জামাত তার পাশে থাকতে হবে। জামাত পাশে থাকলে এই নাহিদ অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। জামাত পাশে থাকলে এই নাহিদ ইসলাম একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু একটা চ্যালেঞ্জ নিয়েছে। এই চ্যালেঞ্জ আমরা লিখে রেখেছি যে আগামী 10 বছরের মধ্যে যদি আমরা ক্ষমতায় যেতে না পারি, তাহলে রাজনীতি ছেড়ে দেব। আমি বিশ্বাস করি এবং আমার যে রাজনীতির বিশ্লেষণের বা প্রেডিকশনের যে মেথোডোলজি এবং নলেজ, তার উপর ভিত্তি করে বলতে যে আগামী 10 বছরের মধ্যে এই নাহিদ বাংলাদেশের ক্ষমতায় যাবে। তবে হ্যাঁ, 10 বছরের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হবেন আমি এটা বলছি না। ক্ষমতাসীন দল হবে, ক্ষমতায় মানে মিনিমাম জোটের পার্টনার হিসেবে ক্ষমতা যাবে। ক্ষমতায় তো এবারেই প্রায় গিয়েছিল এনসিপি জামাতের সাথে, বড় ষড়যন্ত্র না হলে এবারই হয়তো হয়ে যেত, কিন্তু এবার হয়নি। কিন্তু সামনের বার হবে, সামনের বার না হলে তারপরের বার হবে। 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে, ইটস মাস্ট। তবে 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতা যাবে, এটা জামাত জোটের হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর জামাত জোটের হয়ে যদি না যায়, জামাত যদি না পারে শেষ পর্যন্ত ক্ষমতায় যেতে, কেউ কেউ বলেন যে জামাতের দৌড় বা জামাতের সর্বোচ্চ সফলতা যেটা এবার অর্জন হয়েছে, এর চাইতে বেশি জামাত কখনোই যেতে পারবে না। আবার আমরা বলি যে না, জামাত যদি ভুল রাজনীতি না করে, তাদের মধ্যে যে গোলামি আছে, তাদের যে হাইড অ্যান্ড সিক পলিসি আছে, গোপন গোপন খেলার যে একটা মানসিকতা এখনো আছে, এগুলো বের হয়ে যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনীতি করতে পারে, ওপেন প্রডিউস করতে পারে এবং তারা যদি পলিটিক্যাল হয়ে উঠতে পারে, তাহলে জামাত ক্ষমতায় যেতে পারবে। শেষ পর্যন্ত যেমন আগামী 5 বছর পর যে নির্বাচন হবে, তখনই বোঝা যাবে যে জামাত কি আসলেই এই 25 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে কি জামাতের ইতিহাসের সবচেয়ে বড় সফলতা, না তারা সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে পারবে। এটা আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলেও এটা স্পষ্ট হবে। জামাত আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারে যদি তারা সঠিক রাজনীতি করে, তখন এনসিপি পার্ট হয়ে ক্ষমতায় যাবে। আর যদি সেটা না হয়, তাহলে জামাত জোট ছেড়ে বিএনপি জোটের হয়ে বা অন্য কোনো জোটে গিয়ে ভবিষ্যতে এনসিপি ক্ষমতায় যাবে। আগামী 10 বছরের মধ্যে এনসিপি ক্ষমতায় যাবে, এটা শিওর। এটা জামাতের হয়ে হোক আর বিএনপির সাথে জোটে যে হোক। এখন বিএনপির সাথে জোটে তো গণ অধিকার পরিষদও ক্ষমতায়, কিন্তু গণ অধিকার পরিষদের রাজনীতি তো নাই হয়ে গেছে। তো দর্শক, এই জায়গায় জামাত যদি পাশে থাকে, তাহলে নাহিদ ইসলাম একদিন প্রধানমন্ত্রী হতে পারবে, ক্ষমতায়ও যেতে পারবে, তার দলকে ক্ষমতায় নিতে পারবে এবং রাজনীতি থাকবে।
আর শর্টকাটে যদি বিএনপির সাথে ক্ষমতায় যেতে চায় তাহলে তো 3 সিটের বিনিময়ে এবারও যেতে পারতো, কিন্তু তাদের রাজনীতি থাকতো না, গণ অধিকার পরিষদের মতো হতো। দর্শক, নারী এমপিদের পোশাক নিয়ে বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ হিসেবে আখ্যা দিয়েছেন নাহিদ ইসলাম। শুধু বর্ণবাদী আচরণ বলেছেন তা না, নাহিদ ইসলামের প্রত্যেকটা শব্দ চয়ন আপনারা 9-10 বা আমরা সবাই ভাব সম্প্রসারণ করেছি না বিভিন্ন ক্লাসে, 9-10 বা আরো অনেক ক্লাসে করেছি ভাব সম্প্রসারণ, এমনকি বিসিএস বা এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাও ভাব সম্প্রসারণ করতে হয়, আসে ব্যাংকের চাকরি পরীক্ষা রিটেনে সেখানেও ভাব সম্প্রসারণ আসে। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে আমার প্রশ্ন যে আমাদের স্থানীয় সরকারে যে নির্বাচনগুলো হবার কথা ছিল, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এই নির্বাচনগুলো কবে হবে? আমরা দেখেছি ইতিমধ্যেই প্রতিটি জেলায় সদস্য এক মিনিট জেলা পরিষদে মাননীয় সদস্য এখন তো প্রশ্নোত্তর পর্ব চলছে না। মাননীয় স্পিকার, ওনাকে পেয়েছে, ওনাকে তো পাবো না। প্রশ্নোত্তর পর্বে তো মাননীয় স্পিকার সুযোগ পাই না, প্রশ্ন জমা দেই, প্রশ্ন আসে না, পুরোকে হাত তুলে সেও সুযোগ পাই না। আপনি এই দাবির উপরে বক্তব্য রাখতে পারেন, কিন্তু তাহলে আর পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বক্তব্য রাখার সুযোগ পাবেন না। আপনি এখন বলবেন না পানি সম্পদ মন্ত্রণালয়ের উপরে বলবেন? মাননীয় স্পিকার, এখনই বলি, আবার কখন সুযোগ পাই বলা তো যায় না। প্লিজ গো অ্যাহেড। আমরা জেলাগুলোতে দেখেছি জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, আপনার সময় 3 মিনিট, এবং প্রতিটি জেলা প্রশাসকই দলীয়ভাবে মনোনীত। মাননীয় স্পিকার, আমরা তো গণতন্ত্রের জন্য 10 বছর ধরে লড়াই করেছি। মাননীয় সদস্য আগে আপনার দাবিটা উত্থাপন করুন। মাননীয় স্পিকার, এখানে মন্ত্রণালয়ে দাবি নম্বর 1,809,56,10,00,000 টাকার মঞ্জুরি চেয়েছেন মাননীয় মন্ত্রী। স্বাভাবিকভাবেই আমি প্রতীকী মূল্য 500 টাকা হ্রাসের একটি প্রস্তাব জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার আজকে 25টা প্রস্তাব ছিল, 25টাতেই আমি নাম দিয়েছিলাম, কিন্তু আমাকে সকালবেলা জানানো হলো একটার বেশি বলা যাবে না। তারপরে বহু কষ্টে আমি চিফ হুইপ মহোদয়ের কাছ থেকে অনুরোধে 2টো মাত্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছিলাম। এর মধ্যে স্থানীয় সরকার কোত্থেকে আসলো জানি না, যাই হোক সময় মানে বুঝতে আমার কিছুটা সময় লেগেছে, সেজন্য আমি দুঃখিত। তো যে কথাটি বলছিলাম যে আমাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং সেটাও দলীয় বিবেচনায়, অথচ এই গণতন্ত্রের জন্য 2014 থেকে আরম্ভ করে 2024 সাল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে মাননীয় স্পিকার বাংলাদেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এরপরে যখন আমরা দেখি যে স্থানীয় সরকার নির্বাচনগুলো এখন প্রায় 4 মাসের মতন হয়ে গেছে, সরকার গঠিত হয়েছে, এরপরেও কিন্তু আমরা এই ব্যাপারে কিছু জানতে পারি নাই। এবং আমাদের সংবিধান অনুযায়ী আমাদের স্থানীয় পর্যায়ের পুরো শাসন ব্যবস্থা স্থানীয় নির্বাচনের মাধ্যমে যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের হাতে হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে এই মন্ত্রণালয়ে যেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে প্রতিটি জেলায়, তাদের অধীনে জেলাগুলো শাসিত হচ্ছে। এটা কিন্তু সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। বিভিন্ন জায়গায় রয়েছে, উনি কেন এর সঙ্গে আমার সন্তানদের নাম জড়িয়ে হলো? মিরাকিলে আমার সন্তানদের নামের সাথে মিলে গেছে ঠিকই, কিন্তু আমাদের সন্তানের নাম হচ্ছে আমার মীর সীমান্ত, মীর দিগন্ত। আমার যদি টেনশন থাকতো সন্তানের নামে করার, তাহলে তো আমি ইউনিয়নের নাম প্রশাসনকে বলতাম যে রাখেন মীর সীমান্ত, না হলে মীর দিগন্ত, কিন্তু নামের আগে তো মীর নাই। মাননীয় স্পিকার, আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেনি যে বিবি নির্মিত যে ব্যাংক সীমান্ত ব্যাংক লিমিটেড ওটা আমার ব্যাংক। মাননীয় স্পিকার, উনি দয়া করে যে বলেননি যে খুলনা থেকে পার্বতীপুরে যে ট্রেন যায় সীমান্ত এক্সপ্রেস, সেটিও আমার ট্রেন। মাননীয় স্পিকার, উনি যে দয়া করে বলেননি যে গুলশান একে যে দিগন্ত টাওয়ার রয়েছে, সেটিও আমার। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের সংসদ সদস্যকে অনুরোধ করব, দিগন্ত টেলিভিশন আমার না। মাননীয় স্পিকার, দিগন্ত টেলিভিশন আমার না। আমি অনুরোধ করব যে কোনো বিষয়ের মধ্যে ব্যক্তিগত আক্রমণ করে তথ্য উপত্য না নিয়ে এটা না বলার জন্য আমি মাননীয় স্পিকার অনুরোধ করব তার এই বক্তব্যটি সংসদ থেকে এক্সপান্স করা হোক,
আমার এটা ব্যক্তিগতভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছে বলে মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনার ব্যক্তিগত কৈফিয়ত দিয়েছেন, সুতরাং মাননীয় সদস্য যা বলেছেন সেটাও প্রসিডিংয়ে থাকবে, আপনি যা বলেছেন সেটাও প্রসিডিংয়ে থাকবে। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব এর মধ্যে অসংসদীয় কোনো কিছু আছে কিনা। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। বিলের নাম নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026। উত্থাপনকারীর নাম আমির খসরু মাহমুদ চৌধুরী, মাননীয় অর্থমন্ত্রী। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, 2026 সনের 30 জুন তারিখে সমাপ্য অর্থবৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত একটি বিল নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনি দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি, এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে কি বলবো, যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারে ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন, মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আবদুল্লাহ হলেন। দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে, হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম কি বলবো, যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না। কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতটা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো কোনো সাংবাদিক হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন গণমাধ্যমে। প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম খাচ্ছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে। এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো, সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে হাসনাত আবদুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই। হাসনাত কি
নিয়ে যত আলোচনা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বলছিলাম মানে মনে হচ্ছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু অবশেষে সেই ঘটনাটা ঘটলো। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুঁড়ে মারলো আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদের মধ্যে অসংখ্য কথা হয় এবং সংসদের মধ্যে নাহিদ ইসলামের বক্তব্যকে ঘিরে অসংখ্য কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং সংসদের বিষয় নিয়ে আপনার মন্তব্যকে, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে আমাদের বেল আইকনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।